শুভ সন্ধ্যা। আজকে টপিকটা একটা একদম অন্যরকম ভাবেই দেখা যাক। আজকে একটু অন্যরকম ভাবে শোটা শুরু করা যাক। আগের দিন আপনাদের জাতিসং নিয়ে অনুষ্ঠান হয়েছে, এর আগেও দেখেছেন যে পূর্বজন্মের কথা যদি এই জন্মে এসে মনে থাকে, সেই মানুষটিকে জাতিস্বর বলা হয়, তাই তো? তাহলে পৃথিবীর সবাই তো আমরা জাতিস্বর, শুধু কথা কেন? আর কিছু পূর্বজন্ম থেকে এই জন্মে নিয়ে এলে জাতিস্বর নয় কি? পূর্বজন্মে যারা অসুখগুলিকে বয়ে এনেছেন, হ্যাঁ, পূর্বজন্মের অসুখগুলিকে যারা বয়ে এনেছেন তাদেরও তো জাতিস্বর বলে। লজিক্যালি তো তাই হলো যে যারা পূর্বজন্ম থেকে অসুখকে বহন করে এই জন্ম অবধি চলছে, গুলি তারা খেয়েই চলেছে সারাদিন। কে খাবার আগে কে আবার বলছে এক গাল ভাত খেয়ে তারপর আমাকে ওষুধ খেতে হয়। বাবা, কত প্যাটার্ন! আপনাকে ডায়াবেটিস কখন কখন খেতে বলেছে? বলছে একটা সকালবেলা খালি পেটে, আর দুপুরবেলা ভাত খেতে বসে এক গাল ভাত খেয়ে তারপরে ট্যাবলেট। মানে ট্যাবলেটটাই তো ভাতের সঙ্গে দিতে পারতেন। আলু সিদ্ধ যেমন দিই, ট্যাবলেটটাও দিয়ে দিলে পারতেন তো। উফ, কত প্যাটার্ন! তাও যদি সারাতে পারতেন, তা নয় জানতাম, তাও হয়নি। তাহলে মানুষরা এই তিনটি অভিশাপ কিন্তু আমরা বয়ে চলেছি। এই এত শত হাজার হাজার ট্যাবলেট খেয়েও রক্ষা হচ্ছে না, রক্ষা করতে পারছি না আমরা। তারপরেও ফুটিয়ে বেঁচে আছি। এই হচ্ছে প্রথম অভিশাপ, মিছরি ছুরির অভিশাপ। তাহলে মিষ্টি করে দিয়েছে গো। আর রক্তে মিষ্টি হয়ে যাওয়া মানে আপনার গ্লুকোজ বেড়ে গেছে, ডায়াবেটিস আপনার জীবনের সব থেকে বড় অভিশাপ। সত্যি যদি এখন ভূতের রাজাকে পাওয়া যেত, তাহলে আমরা বলতাম এই বাংলার মানুষের এই তিনটি অভিশাপ কাটিয়ে দিও ভূতের রাজা। এক থাইরয়েড, দুই ডায়াবেটিস, তিন হাই প্রেশার। এই তিনটে নিয়ে তুমুল ব্যবসা চলছে ডাক্তারদের। কত রকম রংঢং করে ওষুধ খাওয়ানোর প্যাটার্ন, তবুও কোনো সুরাহা হয় না। কেন? বিকজ ইটস এ সাইলেন্ট কিলার। ছন্ন ছাড়া হয়ে যাবে। লক্ষ লক্ষ মানুষের ডাইভোর্স হয়ে গেছে শুধু ডায়াবেটিসের জন্য। এবং ডায়াবেটিসের জন্য কেন ডাইভোর্স? ডায়াবেটিসের জন্য যা যা আপনার শরীরে ক্ষতি হয়ে যাবে, আপনার ডাইভোর্স হতে বাধ্য। এর আগে কিডনি ফেল হয়েছে, হার্ট ফেল হয়েছে, ব্রেন স্ট্রোক হয়ে গেছে, কিন্তু তার সাথেও একটা পুরুষ মানুষের সেক্সুয়াল ডিসঅর্ডার হয়ে যাওয়া মানে তার জীবনে বেঁচে থাকার আর কোনো মানে নেই। তার গিন্নি অন্যজনের সাথে হাত ধরে পালিয়ে গেছে। কারণ ওই ডায়াবেটিস মার্কা হাজবেন্ডের সঙ্গে থেকে তো লাভ নেই, ওনার তো জীবন শেষ। উনি যতই ইনসুলিন নিন আর যতই ট্যাবলেট খান, জীবন বরবাদ। যতক্ষণ না আপনি এই অভিশাপ থেকে বেরোতে পারছেন, আপনার জীবন কিন্তু অভিশপ্ত। যারা ডায়াবেটিসে ভুগছেন, সাধারণভাবে ডায়াবেটিস টু টাইপস, টাইপ 1 এন্ড টাইপ 2। টু টাইপের সিমটম, প্যানক্রিয়াস থেকে ইনসুলিন ক্ষরণ হওয়া কমে আসে, বন্ধ হয়ে যায় না, কম হয়ে যায়। এবং বলছে ডায়াবেটিস টাইপ 2 তে ব্লাড সুগার লেভেলস ইনক্রিজ ডিউ টু ইনসুলিন রেজিস্ট্যান্স। আপনার ইনসুলিন ক্ষরণ হওয়া রেজিস্ট হয়ে যায়, স্টপ হয়ে যায়, কখনো কম হয়ে যায়, যার ফলে আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, যার ফলে সেই মানুষটা রক্ত গাঢ় হতে থাকে। রক্ত গাঢ় হলে ক্ষতি কি? শরীরে সার্কুলেশন হবে না, বন্ধ হয়ে যাবে। কারণ এ তো এক একটা পাইপের মতো ভেইন আছে, শিরা উপশিরা, তার ভিতর দিয়ে চলাচল করে। তাহলে গাঢ় হয়ে গেলে কি হবে? সে কোথাও থেমে যেতে পারে, সেখানে ক্লট হয়ে যাচ্ছে, হার্টের মধ্যে পারে। এই ইনসুলিন নেওয়া রোগীগুলির
99% ইনসুলিনিয়া রোগী তাদের কিডনিটা ফার্স্ট টার্গেট থাকে এবং কিডনি ফেল হয়ে গেলে এই ইনসুলিন দেওয়া রোগীদের আর সোজা করে দাঁড় করানো যায় না, তাদের জীবন শেষ। যে কটা দিন ডায়ালাইসিস করে চলতে পারে। ব্লার ভিশন, চোখ আস্তে আস্তে ঝাপসা হতে থাকবে এবং চোখে ছানি পড়বে, গ্লুকোমা অবধি হয়ে যেতে পারে। স্কিনের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন, জেনিটাল ইনফেকশন, পুরুষ এবং মহিলা বোথ সাইড হতে পারে। আনএক্সপেক্টেড ওয়েট লস, মারাত্মকভাবে ওজন কমে যায়, যা আপনি নিজেও ভাবতে পারবেন না। আগের মাসে যদি দেখেন যে আপনার 55 কিলো ওয়েট আছে, পরের মাসে দেখবেন 48-এ চলে এসছে। কিভাবে সে কিছু বুঝতে পারলেন না। আপনি যা খাবার খেতেন তাই খাচ্ছেন, ভালো ঘুম হচ্ছে, ইউরিন হচ্ছে, এভরিথিং ইজ ওকে, বাট আনএক্সপেক্টেড ওয়েট লস ফ্রম ইয়োর বডি। You cannot understood how it is possible. Day by day you lost your weight. So imagine very deeply. Diabetes, don't take it easy. আপনি সিরিয়াস ভাবে নিলেই এটাকে সারিয়ে ফেলা যায়, and I can cure. এটা থেকে মুক্তি পাওয়া যায়। ওই অ্যালোপ্যাথির পদ্ধতিতে আর অ্যালোপ্যাথির মেডিসিন ধরে পড়ে থাকলে আপনার জীবনে কিছু হবে না। যদি আমার লক্ষ লক্ষ হাজার হাজার পেশেন্ট শুধু হোম রেমেডি ইউজ করে আর ফুড চার্ট ফলো করে তারা নর্মাল হয়ে যেতে পারে, আপনি কি করছেন? ছুঁচ ফোটাচ্ছেন প্রতিদিন সকালে, দুপুরে, রাত্রে। কিসের জন্য? কেন করছেন? বন্ধ করতে হবে এখান থেকে। এই অভিশাপ থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে। Next, tingling and numbness of your hand and feet. আপনার হাত পা ঝিঝি ধরা, অবশ হয়ে যাওয়া, এগুলো হতে শুরু করবে। আপনি ভালো করে হাঁটাচলাও করতে পারবেন না। রাত্রি হলেই অন্তত 5 থেকে 7 বার দৌড়ে দৌড়ে ইউরিন করতে যাবেন। ঘুমাবেন কখন? যদি রাত্রি 12টার পর বিছানায় শুয়ে 7 থেকে 8 বার বাথরুমে যেতে হয় একটা ভদ্রলোককে অথবা মহিলাকে, তাহলে সে রাতে ঘুমাবে কখন? কেন আপনার ওজন কমে যাবে না? চোখের তলায় কালি পড়তে থাকবে। 30 বছর বয়সে 60 বছর মনে হবে আপনার। বুঝতে পারছেন? একটু ডিপলি ভাবুন, তাহলেই হবে। আমি জানি আপনারা বিভিন্ন চ্যানেলে প্রচুর ডক্টরদের দেখেন, তারা নামি দামি ডক্টর, অনেক বড় বড় লেকচার দিয়ে, এত লেকচার দিয়ে যায় যে আপনাদের মাথার উপর দিয়ে চলে যায়। আমি বারবার বলেছি যে না, তাদের সঙ্গে কোনো কম্পেয়ারিজনে যাচ্ছি না আমি। নো, আমি আমার মতো ট্রিটমেন্ট করি। আমি যতটুকু জানি ততটুকু অ্যাপ্লিকেশন করি। 25 ইয়ার্স হয়ে গেল অলরেডি। ইটস নট এ জোক। একই রকম এখনো কম পেশেন্ট দেখি না। হ্যাঁ, একটু কমিয়ে দিয়েছি, সময় যাচ্ছে, বয়স হতে পারছে। এখন ধীরে সুস্থে পেশেন্ট দেখি আরো, কারণ এখন কোয়ান্টিটি কমিয়ে দিয়েছি, সংখ্যা কমিয়ে দিয়েছি। 50, ওর বেশি আর যায় না, পার ডে 50। আগে 100 ওভারও পেশেন্ট দেখতে হয়েছে। যারা আমার পুরনো পেশেন্ট তারা জানেন অবধি। রাত্রির 11টা 12টায় বাড়ি ফিরেছেন আপনারাও। সুন্দরবনের পেশেন্টরা এসে বাড়ি ফিরতে পারত না, শিয়ালদা স্টেশনে ঘুমিয়ে পড়ত। তো সেই সব দিনগুলো এখন আর করি না। এখন বিকেল 5টার মধ্যে কমপ্লিট করে দিই, যেন সবাই বাড়ি ফিরতে পারে। তাই পেশেন্টদের সংখ্যা এখন কম দেখি, 50 পার ডে, এর বেশি দেখি না। কিন্তু পেশেন্টরা যদি না বোঝে যে আজকে এই আয়ুর্বেদা বৈদিক সিস্টেম একটা মানুষকে কতটা ভালো রাখতে পারে, বুঝবেন, আস্তে আস্তে বুঝবেন। কেন এই যে দিনের পর দিন এবার অ্যালোপ্যাথি মেডিসিন গুলো ব্যান করা হচ্ছে গভর্নমেন্ট থেকে, এইবার মানুষের টনক নড়ছে। ব্যান কেন করছে? কারণ ওগুলো বিষ খাচ্ছিলেন আপনারা, মেডিসিন নয়। মেডিসিন নয়, বিষ, পয়জন। কতদিন চলতে পারে?
আর ডায়াবেটিস পেশেন্ট কনস্ট্যান্ট একটা খিদে খিদে ভাব, ভাত খেয়ে ওঠার পরেই বলছে আবার খিদে পাচ্ছে। রাতের বেলা খেয়ে উঠে ডিনারের পর বলছে বাড়িতে একটুখানি মিষ্টি নেই গো। ডায়াবেটিস তো তার একটু মিষ্টির দিকে না ছুঁকছুকে বাতিক বলে থাকবে, একটু মিষ্টি পেলে। এরকম প্রচুর পেশেন্ট আছে আমার, ঠাকুর পুজোর নাম করে বাড়িতে ঠাকুর পুজো করে, ওই বাতাসার নকুল দানাটা খাবার লোভে সে ঠাকুর পুজো করতে বসে। ঠাকুর পুজো যাই হোক দূর, নকুল দানার বাতাসাটা তো খাওয়া হয়। নকুল দানা বাতাসার লোভে গোপালকে, লক্ষ্মীকে গণেশের সাথে বিট্রে করা হয়। এতে ভালো হবে আপনার? কেন খাচ্ছেন? বলে একটু মিষ্টি না দিলে যেন কেমন একটা হয়। ডায়াবেটিস অলওয়েজ জিভ ভেতরটা চাইবে। আর কি সিমটম আছে? যদি আপনার কাজকর্ম করতে করতে, সবজি কাটতে কাটতে হাত কেটে যায়, তাহলে সেই কেটে যাওয়া হাত ডায়াবেটিস পেশেন্টের বলছি শোকাতে পারবেন না। চট জলদি যেমন আমাদের কেটে যাবার 1 ঘন্টার মধ্যেই ওখানটা জমে যায় এবং 3 দিনের মধ্যে শুকিয়ে যায়, সেটা ডায়াবেটিস পেশেন্টের হবে না, 3 মাস লেগে যাবে। কেন? রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা থাকলে রক্তর তঞ্চন ক্ষমতা কমে যায়। তঞ্চন মানে জমে যাওয়া, যেগুলো আমরা ক্লাস 9-এ 8-এ পড়ে এসেছি, রাইট? রক্ত জমাট বাঁধতে চায় না ডায়াবেটিস পেশেন্টদের। আর ঘা হয়ে ওই জায়গাটা ঘায়ের আকার নেবে, অ্যাবসেস হয়ে যাবে, পুরো পচন ধরবে, পুঁজ হয়ে যাবে, পাস বেরোতে থাকে। সেক্স বলে কিছু থাকে না। কেন? সেক্সুয়াল পাওয়ার ইজ অলসো নার্ভাস সিস্টেম, বিকজ আপনার নার্ভাস সিস্টেমটা তো খারাপ করে দেয়। বুঝতে পারছেন? এই নার্ভাস সিস্টেম, কোন নার্ভ কাজ করে সেক্সের জন্য? পুডেন্ডান নার্ভ। পুডেন্ডান নার্ভ, সেই নার্ভটা পুরো ড্যামেজ হয়ে যায়, যার ফলে ডায়াবেটিস পেশেন্টদের সেক্সুয়াল ডিসফাংশন হবেই। এর ফলে প্রচুর এরম ইয়াং ছেলে মেয়ে আছে, তাদের ডাইভোর্স হয়ে গেছে। আমি প্রতিদিন এরম 1-2 করে মাথা নিচু করে বসে, খুব খারাপ লাগে, একটা ইয়াং ছেলে বউ ছেড়ে পালিয়ে গেছে, বন্ধুদের কাছে মুখ দেখাতে পারা যাচ্ছে না, কি কারণ বলতে পারছে না, কেন পালিয়ে গেল। বুঝতে পারছেন কত লজ্জার ব্যাপার? তবুও ডায়াবেটিসটাকে যে সারাবেন সেটা চিন্তা ভাবনা মাথায় আসছে না, যে আমি সুস্থ হয়ে যাই, আমি ভালো একজন ডক্টরের সঙ্গে কন্ট্যাক্ট করি। একদিনে তো ডাইভোর্স হয়ে যায়নি, দিনের পর দিন ঝগড়া ঝাঁটি, ডিস্টেন্স, দূরত্ব ইত্যাদি হতে হতে তারপর একদিন সহ্য হয় না, গন। সে ড্রাইভারের সঙ্গে হোক আর বাড়ির দুধওয়ালার সঙ্গে হোক, পালিয়ে গেছে গিন্নি, বউ পালিয়ে গেছে। এবার একটা পুরুষ মানুষের বউ পালিয়ে যাওয়া মানে, বুঝতে পারছেন, সে সমাজে মুখ দেখাতে পারবে? তাহলে ডায়াবেটিসটা কেন ট্রিটমেন্ট করাচ্ছেন না? এত ডেঞ্জারাস একটা ডিজিজ কেন শরীরে পুষে রেখেছেন? আরো আছে, এখানে শেষ নয়, এরপর আছে আরো মারাত্মক, কিডনি ফেলিওর। 2টো কিডনি ফেল হয়ে গেলে, বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে, তাদেরকে সুস্থ করে তোলা খুব কঠিন। তবুও যদি ট্যাবলেটে থাকে তাহলে তাকে সুস্থ করা যায়, চান্স আছে। কিন্তু যারা ইনসুলিন নিচ্ছে, তাদের কিডনি ফেল হয়ে গেছে, ভগবান এসে নেমে আসলেও তাকে সারাতে আর পারবে না। তার কিডনি ফেল তো ফেল, একদম ইউনিভার্সিটি থেকে বের করে দেবে, ইলাস্টিকেট, এনাকে আর নেওয়া যাবে না। যারা ইনসুলিন নিচ্ছে, জিনিসগুলো একটু ডিপলি ভাবার চেষ্টা করুন। এই অ্যালোপ্যাথি 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 করে আই হ্যাভ নো এনি কন্ট্রাডিকশন। আমার প্রশ্ন একটাই, ওষুধ খাবো মানে তার ধীরে ধীরে রেজাল্টটা হবে, সঙ্গে সঙ্গে হতে হবে এর কোনো মানে নেই। 1 বছর যাক, 2 বছর যাক, 3 বছর যাক, তার মধ্যে তো একটা মানুষকে নর্মাল করে দেওয়া যায়। 30 বছর ধরে ওষুধ খাচ্ছি ডাক্তারবাবু,
আমার তো ডায়াবেটিস 30 বছর। আচ্ছা, আপনাকে নোবেল দেয়া হবে, দাঁড়ান, ওয়েট করছি। মানে কত আনন্দের সঙ্গে বলছি, 30 বছর তো সংসার করছি ডাক্তারবাবু। আচ্ছা, খুব গর্বের কথা। আপনাকে তো রজনীগন্ধার মালা পেয়ে চেম্বারে আনা উচিত ছিল। তো কি করছিলেন 30 বছর ধরে? নকুলদানার বাতাসা খাচ্ছিলেন? না, ওই ডাক্তার দেখাই, অনেক ডাক্তার দেখাইছি, ট্যাবলেট দিছে, তারপরে বললো ট্যাবলেটে আর সারবেনি, ওই ইনসুলিন দিছে। এখন ইনসুলিন নি, বাস তার জীবনে 12টা বাজিয়ে দিয়েছে। ওয়াই ইনসুলিন? ইনসুলিন কেন অ্যাপ্লাই হবে? ইনসুলিন আবিষ্কার হয়েছিল অনলি ফর এমার্জেন্সি পিরিয়ড। অপারেশন মোডে কোনো পেশেন্টের অপারেশন হবে এমার্জেন্সি, তার যদি হাই সুগার থাকে তাকে ইনসুলিন অ্যাপ্লাই করে সুগারটাকে নর্মাল করে নেওয়া হয়, তারপর অপারেশন করা হয়। কারণ হাই সুগার থাকলে পৃথিবীর কোনো অপারেশন করা যায় না, রাইট? এই মুহূর্তে অ্যাপ্লিকেশনের জন্য ইনসুলিনটা আবিষ্কার হয়েছিল। এখন কেন করা হয়? আপনি কি নলেন গুড়ের রসগোল্লা খান? হ্যাঁ ডাক্তারবাবু খাই। তাহলে ইনসুলিন দিই? হ্যাঁ দিয়ে দেন। আচ্ছা, আলু ভালোবাসেন? হ্যাঁ, আলু ছাড়া কি আর খাওয়া যায়? তাহলে ইনসুলিন দিই? তাহলে দিয়ে দেন। ঠিক এমনি পেটুক মার্কা কিছু পেশেন্টের জন্য আজকে ইনসুলিনটা এইভাবে স্প্রেড করে গেছে মানুষে মানুষে, জনে জনে। মানে নিজেদের মরণ ফাঁদ নিজেরাই খুলেছেন। ইনসুলিন থেকে বেরিয়ে আসুন, আমি আবার বলছি, নাহলে কোনো উপায় নেই। ইটস টু ডেঞ্জারাস, আপনার লাইফ হেল করে দেবে। আর যেটা বলছি, আবার আগামী দিনে এটাও শুনবেন, ডায়াবেটিসের 500 মেডিসিন ব্যান করে দেওয়া হয়েছে, হবেও। ওয়েট, আমার কথা এখন বিশ্বাস হচ্ছে না তো? এই কয়েক হাজার মেডিসিন ব্যান করে দেওয়া হয়েছে, আবার হবে। ডায়াবেটিসের বেশ কিছু মেডিসিন এবার ব্যান করা হবে। কেন? কারণ ওইগুলো মানুষের শরীরে গিয়ে ডায়াবেটিসকে কন্ট্রোল করতে গিয়ে আরো 10টা অসুখ তৈরি করে। তাহলে এই রকম মেডিসিন নেওয়ার মানে কি? হচ্ছে, সব ব্যবস্থা হচ্ছে। তাহলে এর পরেও যদি আপনাদের জ্ঞানগম্য না ফেরে, আর কিছু করার থাকবে না তখন। ইনসুলিন নেওয়া একটা মানুষ চলতা ফিরতা একটা ডেড বডি, ওনার দ্বারা আর কিছু হবে না। ওনার শরীরে আর কিছু নেই, না নার্ভের জোর আছে, না সেক্সুয়াল ফাংশন আছে, না চোখে ভালো দেখতে পায়, না জোরে একটু হাঁটতে পারে, না একটু সিঁড়ি দিয়ে উঠে যেতে পারে, না ভালো খেতে পারে। ইনভ্যালিড একটা পার্সন, বাড়ি পুরনো ফার্নিচারের মতো, কোনো কাজে লাগে না। সো ইনসুলিন থেকে বেরোবার চেষ্টা করুন। এরপর নেক্সট, হার্ট অ্যাটাক যে কোনো সময় হতে পারে। যে কোনো সময় এই দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর হাই ডায়াবেটিস এবং ইনসুলিন দেয়া রোগীদের হার্ট অ্যাটাক হয়ে গেলে আর সেই মানুষকে হসপিটালে অ্যাডমিট হবার পর ফিরিয়ে আনতে পারবেন না। ইম্পসিবল, ফিরিয়ে আনা যাবে না। আইসিইউ, তারপর ভেন্টিলেশন, ফিনিশ। 3 দিনের মধ্যে 72 ঘন্টা টাইম নেবে, ডেড বডি ঘোষণা হয়ে যাবে। আর কতভাবে বোঝানো যেতে পারে? পাগলেও বোঝে নিজের ভালো, আপনি কেন বোঝেন না নিজের ভালোটা? এই ডায়াবেটিস থেকে বেরোবার চেষ্টা করুন। ভূতের রাজার বর নয়, অভিশাপ বহন করছেন। বর হলে তো আপনি অনেক কিছু করে ফেলতেন, ঠিক? এবার যাই ডায়াবেটিক টাইপ 1। এটা তো 2 এর আলোচনা হলো, 1 এ যাই। 1 কাদের হয়? 1টা কি অনেকেই শোনেননি। এ মা, ডায়াবেটিস আবার আরেক রকম আছে নাকি? হ্যাঁ, যেটা ছোট বাচ্চাদের হয়। 7 বছর, 8 বছর, 4 বছর বাচ্চাদের শরীরে এক্সট্রিম ডায়াবেটিস। পিপি কত? 850, 900।
আপনি তো দেখে একদম অজ্ঞান হয়ে যাবার মতো। এই কি 200-250 ডায়াবেটিস হলে মাথা খারাপ করে ফেলে, আমার এইটুকু বাচ্চা শরীরে 900 ডায়াবেটিস। ইয়েস, দ্যাটস কল টাইপ 1। কেন 900? কারণ টাইপ 1 যাদের, তাদের প্যানক্রিয়াসটা ফুল ড্যামেজ। প্যানক্রিয়াস ক্যান নট প্রডিউস ইনসুলিন, কমপ্লিটলি ডেড প্যানক্রিয়াস। ক্লিয়ার? তাহলে যাওয়া যাক। An increased amount glucose remains in the blood. Symptom of diabetic type 1s: weakness, visual impairment, constant feeling of hunger, unexplained weight loss, etc. etc. যেগুলো 2-তে আছে সেগুলো 1-এ হবেই। শুধু একটাই সমস্যা এদের, যে ছোট্ট থেকে ইনসুলিন নিয়ে বেঁচে আছে। এরকম অনেক প্রডিউসিং সেলস ডিস্ট্রয় হয়ে গেছে। প্যানক্রিয়াসের মধ্যে যে সেলগুলো থেকে ইনসুলিন প্রোডাকশন হতো, সেই সেলগুলো ডিস্ট্রয়, ড্যামেজ। কি কি খাবেন না? এই যে এত রকম ফল দেখছেন, কোন রকম ফল খাবেন না। যদি বাঁচতে চান আমার কথা শুনুন, নাহলে পদে পদে বিপদ আপনার দরজায় দাঁড়িয়ে আছে। ভূতের রাজা বর দেবে না, একবারে নিয়ে উপরে চলে যাবে। শুধু শশা খেতে পারেন আর জাম খেতে পারেন, আর কিছু খাবেন না। মিষ্টি কুমড়ো, আলু একদম খাবেন না। ভাত ভেরি লিমিটেড, 1 কাপ থেকে 2 কাপ, এর বেশি নয়। মিষ্টির দোকানের দিকে তাকাবেন না। ঠিক সকালবেলা উঠে 10টা কারি পাতা আর একটু কাঁচা হলুদ খান। 10টা কারি পাতা আর একটু কাঁচা হলুদ খাওয়া শুরু করে দিন। আমি কোনো ওষুধ বলিনি এখনো। এতেই দেখবেন আপনি যা ইনসুলিন নিচ্ছেন, যা মেডিসিন নিচ্ছেন, সব নিন। আপনি খালি কালকে সকাল থেকে 10টা কারি পাতা আর একটু কাঁচা হলুদ খাওয়া শুরু করুন। আর বেলা 10টা বা 9টা এরকম সময় 3টি মিষ্টি পানের পাতা, 1টা ঝাল পানের পাতা চিবিয়ে খেয়ে নিয়ে 1 গ্লাস জল খেয়ে নেবেন সকাল 9টা-10টার সময়। 1 মাস পরে রিডিং নিয়ে দেখুন, যদি আপনার ডায়াবেটিস অন্তত 50 থেকে 100 অব্দি নিচে নেমে না যায়, আমি ডাক্তারি করব না। এতটা কনফিডেন্ট আমার হোম রেমেডির উপরে। আমার 2011 সালের আবিষ্কার। ঠিক করা যায়, সব বন্ধ করা যায়, নির্মূল হওয়া যায়, যদি আপনি চান। আপনি না চাইলে কিছু হবে না। ওই যে ভূতের রাজা দাঁড়িয়ে আছে আপনার গেটের বাইরে, ডেকে নিয়ে চলে যাবে যমরাজের কাছে। তাহলে যমরাজের কাছে যদি যেতে না চান, তাহলে আমার কথা শুনুন। ঠিক, আর নিজের সাথে খেলবেন না। এই যে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিচ্ছেন, কাকে ফাঁকি দিচ্ছেন? আপনাকে, আমাকে না। ডাক্তারবাবু ভাত তো একবারই খাই। ইরে বাবা, একবার সেই ধামার ভর্তি চাল নিয়ে বসেছে, বেড়াল ডিঙোতে পারবে না। মানে একবার খাই বলে এইরকম 10 জনের ভাত একা খেয়ে নেবেন? 1 কাপ থেকে 2 কাপ, এর বেশি না। একটু কন্ট্রোল করুন, জিভে একটু লাগাম দিন। দ্বিতীয় অভিশাপ ভূতের রাজার কি? হাইপার টেনশন। এও আর একটা অভিশাপ, যা শুরু হয়ে গেছে আর শেষ হয় না। ওষুধ খাই যাইতেছি, আবার তো পাওয়ারটা বাড়ায় দিছে। আচ্ছা, পাওয়ার বেরিয়ে গেছে আপনার, না আপনি বাড়িয়েছেন? আপনি ডিম খাবেন দুবেলা, এত এত রসুন গিলবেন, কেন? এগুলো কন্ট্রোল করা যায় না? মানে নিজেকে ভালো রাখবো, এটাও তো ইচ্ছা থাকা দরকার। আমি বুঝে উঠতে পারি না, পৃথিবীর মধ্যে মানুষ তো নিজেকে সব থেকে বেশি ভালোবাসে, তারপর তো ছেলে মেয়ে, বউ বাচ্চা, হেনা তেনা, ওসব তো লোক দেখানো, ঠিক না? কিন্তু মানুষ নিজেকে ভালোবাসে, এটা তো সত্য।
তাহলে আপনার ভালোবাসা এইরকম? লুকিয়ে লুকিয়ে খেয়ে ফেলবেন? রসুন খাওয়া বন্ধ করুন, ডিম খাওয়া বন্ধ করুন, রেড মিট খাওয়া বন্ধ করুন। যে কোনো সবজি তৈরি হোক বাড়িতে, চিকেন রাঁধুন, ভালো সবজি রাঁধুন, পেঁয়াজ রসুনের পরিমাণটা একদম কমিয়ে দিন। পেঁয়াজটা অল্প করে দিন, রসুনটা বন্ধ করে দিন। আর স্পাইসি নয়, লাইট রান্না খান। পটি রোজ ক্লিয়ার হোক, রাতে ঘুমটা ভালো হোক। এমনি আপনার হাইপারটেনশন কমে যাবে, হাই ব্লাড প্রেশার। কোন বয়সে কত প্রেশার থাকা উচিত চলুন দেখে নি। পারলে এটার স্ক্রিনশট নিয়ে রাখুন, খুব ইম্পর্টেন্ট। অনেকে এখনো ভাবেন, অনেকে বলেন স্যার আমার তো 120/80 হচ্ছে না। আরে আপনার 50 বছর বয়স, আপনার কেন 120/80 হতে যাবে? আপনার এখন 140/90 হবে। তাহলে এক একটা বয়সে এক এক রকমের ব্লাড প্রেশার হয়। এখানে পুরো চার্টটা দিয়েছি, এটা মোবাইলে ছবিটা তুলে রাখুন, আপনার কাজে লাগবে বাড়িতে যদি হাই প্রেশারের রোগী থাকে। কেমন? হাই ব্লাড প্রেশার থ্রেটস কি কি? হাই ব্লাড প্রেশার হলে কি কি হয়? স্ট্রোক, অন্ধ হয়ে যেতে পারেন, হার্ট অ্যাটাক হবে, কিডনি ডিজিজ হবে, কিডনি ফেল হতে পারে, সেক্সুয়াল ডিসফাংশন হবে, হার্ট ফেলও হবে। গ্যাস অ্যাসিডিটি থেকে, যদি একটা মানুষের প্রচুর পরিমাণে গ্যাস অ্যাসিডিটি থাকে তার হাই প্রেশার হয়ে যাবে। যদি একটা মানুষের ঠিক এমনি ভাবে কনস্টিপেশন থাকে তার হাই প্রেশার হয়ে যাবে। এই ধরনের জাঙ্ক ফুড যদি কারোর খাওয়ার অভ্যাস থাকে তার হাই প্রেশার সারবে না। আর সন্ধ্যাবেলা হলেই একটু এই তো জীবন শুরু করে দিলেই হয়ে গেল, বাস। এই ঢুকুটুকু অভ্যাসটা বন্ধ করুন। একদিন দুদিন করতে করতে প্রতিদিন সন্ধ্যাবেলা আপনি কীর্তন শুরু করে দিয়েছেন। এই অভ্যাসটা আপনাকে, হ্যাঁ অকেশনালি ইটস ওকে, বাট ডেলি যারা করে ফেলেছেন তাদের প্রেশার, তারা যদি প্রেশারের রোগী হয় তাহলে সেই প্রেশার আর কোনোদিন সারবে না। আর কি বন্ধ রাখবেন? আহা হা, মনে হচ্ছে তো এখনই কড়াই দিয়ে দিই, তাই না? ডিম সিদ্ধ খাওয়া বন্ধ করুন, আর রেড মিট একদম স্টপ। পেঁয়াজ রসুন অ্যাভয়েড করুন, কাঁচা পেঁয়াজ খান, রান্নায় পেঁয়াজ কম ইউজ করুন একদম। তাহলে প্রেশারের জন্য হোম রেমেডিস কি? প্রেশারের জন্য হোম রেমেডিস নয়নতারা গাছের পাতা, সেটা ভায়োলেট কালারটা হোক বা সাদা, 7টা করে পাতা চিবিয়ে খেয়ে নিন। আর কি আছে? লাউয়ের জুস, লাউয়ের জুস খেলে প্রেশার কমে। আর কি আছে? থোড়ের রস, 1 কাপ করে থোড়ের রস খেলে আপনার প্রেশার নরমাল হবে। আর কি আছে? সজনে পাতার রস 2 চামচ করে প্রতিদিন সকালে খালি পেটে, এগুলো খালি পেটে খেতে হবে, তাহলে প্রেশার কম থাকবে, সেরেই যাবে, কম থাকবে না। সারানো যায় তো, ওই যে বললাম। আরে বাবা একটা লিমিট আছে তো, কতদিন? 1 বছর খাবো, 2 বছর খাবো, 3 বছর, যাবজ্জীবন? কেন? এগুলো সারানো যায়। আর ওই না 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 বলা শব্দগুলো আমার কাছে আর বলবেন না প্লিজ। আপনাদের পাড়ার ডাক্তাররা বলে এটা সারবে না, ওটা সারবে না, তার কাছে কোনোটাই সারে না। গিয়ে জিজ্ঞাসা করবেন গায়ে অ্যালার্জি হয়েছে, বলছে এটা আপনার কোনোদিন সারবে না। আচ্ছা বেশ ঠিক আছে। হাঁটুতে ব্যথা হচ্ছে, এটাও সারবে না আপনার কোনোদিন। আচ্ছা ওটাও বাদ দিলাম। পেটে গ্যাস অম্বল, বলে ওটা কোনোদিন সারে না। আরে মশাই আপনি ডাক্তারি করতে এসেছেন কেন? তাহলে মুদিখানার দোকান করুন না, কিচ্ছু সারে না। সারার উপায়টা তো বলে দিতে হবে। একটা মানুষ প্রতিদিন সমান যেতে পারে না, কারণ সমান খাওয়া দাওয়া করি না আমরা। গ্যাস অম্বল অ্যাসিডিটি হতেই পারে। যদি অ্যাসিড হয় ওষুধ কেন? সকালবেলা উঠে একটা মিষ্টি পানের পাতার অর্ধেক, একটু জোয়ান আর একটু আদা চিবিয়ে খেয়ে নিয়ে 1 গ্লাস জল। কে বলেছে আপনাকে অ্যান্টাসিড খেতে? খুব ঘটা করে প্যান্ডি খাচ্ছিলেন তো, প্যান্ডি, ওটা দারুণ ওষুধ।
হয়ে গেল ভোগ কার্ডটা, সুতো কেটে দিয়েছে তো সরকার। তাহলে এরকম হাজার হাজার মেডিসিন ভোকাটা করে দিয়েছে গভর্নমেন্ট থেকে। এবার বিশ্বাস হচ্ছে যে হোম রেমেডিগুলো কত কাজের। তৃতীয় অভিশাপ এখনো বাকি আছে, যে ভূতের রাজার তৃতীয় বর। চলুন। থাইরয়েড সম্বন্ধে কাউকে নতুন করে বলার কিছু নেই। বাঙালির থাইরয়েড সম্বন্ধে জ্ঞান, বলে ওই যে অসুখটা হয়েছে, যেটা হলে জল খেলেও নাকি মোটা হয়ে যায়, খাবার খেতে হয় না মোটা হয়ে যায়, ওইটাই তো থাইরয়েড। মানে বাঙালির ধারণা। আজ্ঞে না, থাইরয়েড হলেই সবসময় মোটা হয়ে যায় না। থাইরয়েড হয়ে গেলে আমি শুকনো বাঁশপাতার মতো চেহারা হয়ে গেছে, বাঁশপাতা সুন্দরী আর কি, দেখেননি? বাঁশপাতার মতো একদম পাতলা হয়ে গেছে পুরো, এরকম হয়ে যায়। আবার থাইরয়েড আছে যাদের গলগণ্ড হয়, বাংলায় গলগণ্ড, গয়টার। তাহলে এই তিনটে ঘটনা ঘটায়, একটা মোটা হয়ে যায়, একটা রোগা হয়ে যায়, আর একটা গয়টার তৈরি করে, গলগণ্ড। শুধুই কি তাই? আপনার থাইরয়েড হয়ে গেলে আপনার গালে মেচে তার দাগ আসবে। মহিলাদের থাইরয়েড হলে তারা মোটা হয়ে রোগা হয়ে ডাইজেস্ট করে নিতে পারে, মরে যাওয়া অবধি কোনো সমস্যা করে না, ওষুধ খেয়ে যায় তারা। কিন্তু পুরুষ মানুষের যদি থাইরয়েড হয়ে যায় বিপদ এনে নেয়। কারণ পুরুষ মানুষের থাইরয়েড হয়ে গেলে দেখবেন তারা মোটা হয় না। দেখেছেন কোনো পুরুষ মানুষকে থাইরয়েড জনিত কারণে মোটা হয়ে যাচ্ছে না, তাদের এখানে ইনফেকশন হয়ে যায়। এবং থ্রোট ক্যান্সার, থাইরয়েড ক্যান্সার হওয়ার সম্ভাবনা ৯৯% যদি পুরুষ মানুষের থাইরয়েড থাকে। তাই এটাকে যত তাড়াতাড়ি পারবেন সারিয়ে ফেলুন। মহিলাদের মতো কিন্তু কন্টিনিউ করলে, শ্মশান ঘাট অব্দি কন্টিনিউ করলে চলবে না। আর কি হয় চলুন একটু দেখি। সুন্দরী দিদিমণি দাঁড়িয়ে আছে। সুন্দরী দিদিমণি, অসুবিধা কি? বলছে চুল পড়ে যাচ্ছে। আচ্ছা, চিন্তা ভাবনা করতে গেলে একটু ভুল ভাল হয়ে যাচ্ছে, গলাটা মোটা হয়ে যাচ্ছে, মাঝে মধ্যে বুক ধরপড় করে ওঠে, দুর্বলতা প্রচুর, মনে হয় খালি গিয়ে ঘুমিয়ে পড়ি বিছানায়, শরীর ঠান্ডা হয়ে যায়, স্কিন খসখসে হয়ে যায় ব্যাঙের মতো। আবার কারো কারো ওজন এত বাড়তে থাকে যে পাশবালিশের মতো দেখতে হয়ে যায়, চোখের নিচে ফুলতে শুরু করে, মেমোরি লস হতে থাকে, কোষ্ঠকাঠিন্য হয়ে যায়, পিরিয়ডসের প্রবলেম হয়, মারাত্মক মুড সোয়িং হয়। এই হাসছে এই কাঁদছে। মানে এই থাইরয়েড রোগীদের পাগলামো যারা নিয়ে ঘর করছেন তারাই জানেন। থাইরয়েড রোগী কখন আপনাকে এসে বলবে, আচ্ছা শুনছো তুমি বাড়ি চলে যাও, বুঝলে? বলছে বাড়িতেই তো বসে আছি। ও, বাড়িতেই বসে আছো, তাহলে আমি চলে যাই। কোথায় যাবে? বাপের বাড়ি চলে যাই। কেন, কি হলো? না, আমি কদিন ধরে ভাবছিলাম বাপের বাড়ি যাবো, কিন্তু ইচ্ছা করছে না, যাবো না, থাক। মানে একটা পাগলাম। ঠিক মানে কালকে ধরুন কোনো জায়গায় চাকরি করেন আপনি, আপনার রাতের মধ্যে মুড চেঞ্জ, না কালকে সকালে আমি যাচ্ছি না, তো অফিসে আসবেন না? না, আমার অন্য জায়গায় অ্যাপয়েন্টমেন্ট আছে। অদ্ভুত মানুষ রে বাবা। এগুলো হচ্ছে থাইরয়েড রোগীর লক্ষণ। আচ্ছা, এক্সট্রিম ধরনের হেয়ার ফল হবে, প্রচুর চুল উঠতে থাকবে। আর থাইরয়েড রোগীকে খালি গিয়ে ভালো করে জিজ্ঞেস একবার করে বলবেন রাত্রিবেলা রান্নাটায়, এখন রান্নাটায় নুন দেওয়ার সময় কি মোবাইল ঘাঁটছিলে? এত নুন হয়ে গেছে। ও, আমার রান্না তোমার সহ্য হচ্ছে না, আমি খারাপ রান্না করি, মানে সে কুরুক্ষেত্র থেকেও বড় কিছু হয়ে যাবে। তাই প্লিজ, যাদের গিন্নির থাইরয়েড আছে, মুখে সেলোটেপ মেরে অফিস থেকে ফিরবেন, যতক্ষণ ঘরে থাকবেন সেলোটেপ মারা থাক, কিছু বলতে যাবেন না। সকালবেলা চুপ করে আবার খেতে না দিক চলে যান, অশান্তি থেকে দূরে থাকুন। কারণ এই থাইরয়েড যুক্ত মহিলারা
অকারণে কারণ ছাড়া কুরুক্ষেত্র বাঁধিয়ে দেয় সংসারে। কেন? খিটখিটে মেজাজ হয়ে যায় যে। মা একটু জল দেবে, নিজে নিয়ে খেতে পারো না, তোমার বাবা কি একটা চাকর রেখে গেছে। ও এত কথা শোনাবার কি আছে? মানে মায়ের যদি থাইরয়েড থাকে, তার নিজের বাচ্চা একটু জল চেয়েছে, তা তো 14 পুরুষ উদ্ধার করে দেবে ওই বাচ্চার। বুঝতে পারছেন ব্যাপারটা? মানে যারা নিয়ে ঘর করছেন, জাস্ট রিয়েলাইজ দ্যাট। আর ডিটেলে গেলাম না, আবার নাহলে আমার ঘরে অশান্তি শুরু হয়ে যাবে, তার থেকে থাক। নেক্সট যাই। থাইরয়েডও কিন্তু 2 ধরনের আছে, অনেকেই জানতেন না। আপনারা যে টেস্টটা করেন ওটা হচ্ছে থাইরয়েড প্রোফাইল, কিন্তু সেই থাইরয়েড প্রোফাইলেরও 2টো ক্যাটাগরি আছে, একটা হাইপোথাইরয়েডিজম আর একটা হাইপার থাইরয়েডিজম। কেমন? এই দুটোর আলাদা আলাদা কিন্তু সিমটম হয়। এই যত সিমটম হয় তার মধ্যে যেমন কিছু থাইরয়েড রোগী দেখবেন চুপ করে বসে আছে, বিরাট ভাব, একটা কবি কবি ভাব, মানে খাতা পেন দিয়ে বলে বোধহয় এক্ষুনি কবিতা লিখে ফেলবে, কিন্তু কিছু করবে না, যে হাঁ করে বসেই আছে, আপন ভোলা যাকে বলা হয়। এটা হচ্ছে হাইপার থাইরয়েডিজমের লক্ষণ। মোবাইল নিয়ে ঘাঁটছে তো পাগলের বোকার মতো মোবাইল ঘেঁটেই যাচ্ছে, সেখান থেকে আর উঠতে ইচ্ছা করছে না। আচ্ছা বাবা, সকাল হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, চান কর রে বাবা। কটা বাজে? 4টে বেজে গেল। এই তো 4টে বেজে, এই যাবো এবার চান করতে। দ্যাটস কল হাইপার থাইরয়েডিজম। আচ্ছা, এবার হাইপোতে কি কি হয় একটু বলে দিই। হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া, ড্রাই স্কিন আর ডিপ্রেশন প্রচুর, এগুলো হচ্ছে হাইপো। টেস্ট কি করাবেন? থাইরয়েড প্রোফাইল করবেন। যখনই করবেন প্রোফাইলটা করবেন, তার মধ্যে টিএসএইচ প্রধান। থাইরয়েড থাকলে এই হচ্ছে সুন্দরীদের ফিগার স্ট্রাকচার, বুঝতে পারছেন? কোনোটা গাছের গুঁড়ি, কোনোটা নাশপাতি, কোনোটা কমলা লেবু, আর কোনোটা পাশবালিশ। মানে আপনার ফিগার কেমন দেখতে হবে আপনি নিজেও জানেন না, ভগবানও জানে না, যমরাজও জানে না, ঠিক? তো সুতরাং এই থাইরয়েডের ভাগগুলো কি? পিটুইটারি থেকে যেটা হয়, থাইরয়েডের গোনাডোট্রপিক অ্যান্ড অ্যাড্রিনাল, এক একটা হরমোনের এক এক রকমের ফিগার হয়ে যাচ্ছে। পিটুইটারি থেকে যেটা হয়, এই হচ্ছে পিটুইটারি। এগুলো নন বেঙ্গলি মাসিমা পিসিমা গুলোকে দেখবেন একদম কুমড়ো পটাশ চেহারা। আর কানের পোকা বের করে দেবে আপনার, যদি আপনার মিসেসের থাইরয়েড থাকে। তাই আবার বলছি, অফিস থেকে যখন ফিরবেন মুখে আপনার সেলোটেপ মেরে, কিচ্ছু জিজ্ঞেস করতে যাবেন না। মানে খাবার পুড়ে গেছে, খেয়ে নিন, পারলে খেয়ে নিন, নাহলে রেখে দিন, তাতেও নিস্তার নেই। খারাপ রান্না হয়েছে, যে জন্য খাচ্ছ না, বাইরে থেকে খেয়ে এসছো, আচ্ছা ইত্যাদি, সে যাতা একটা ব্যাপার হয়, ঠিক? তাহলে T3 যদি বেড়ে যায়, অনেকেই জানতেন না, জেনে নিন। ঠিক এরকম বাঁশপাতা সুন্দরী বলে কে হয়। এই হচ্ছে তক্তা সুন্দরী আর বাঁশপাতা সুন্দরী। বয়স যতই বাড়ুক, ওই 13 বছর থেকে 18 বছরের মধ্যেই বয়স থাকবে, দেখে আর আপনার বয়স বলতে পারবেন না। T4 যদি বেড়ে যায় কি হবে? গলগণ্ড, যাকে গয়টার বলা হয়। ইয়েস, এখান থেকে ক্যান্সার অবধি হয়ে যেতে পারে যদি অপারেশন করেন। খাবেন না কি কি? বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, ব্রোকলি অ্যান্ড নারকেল। তাহলে আজকের জন্য দেখেনি লাস্ট, আমার কথাটি ফুরালো, নোটে গাছটি মুড়ালো। তাই আজকে রাত্রে ঘুমোতে যাবার সময় 3 অভিশাপটা যেন 3টি বর হয়, জবর জবর 3 বর। ভগবানের কাছে এটাই আশা করুন, কেমন? আর অনুষ্ঠান যদি দেখে ভালো লাগে,
মানে ইচ্ছা হচ্ছে যে হ্যাঁ দেখা যেতে পারে, তাহলে আমার একটা ছোট্ট অনুরোধ আছে সবাইকে, আমার দর্শক শ্রোতা যারা মোবাইলে দেখছেন, মোবাইলেও দেখা যায়, আপনি আপনার ফেসবুকে চলে যান, ওখানে গিয়ে সবই মায়া আছে, একদম লাইভ দেখতে পাবেন আমাকে, এবং ওখানে গিয়ে ফলোয়ার্সে ক্লিক করে দিলে আমার যখনই লাইভ শো আসবে, যে টাইমে আসুক, সকাল বিকেল দুপুর, আপনার মোবাইলে নোটিফিকেশন আসবে। তাহলে যদি ভালো লাগে তাহলে আপনার দুটি রিলেটিভকে অবশ্যই বলবেন যে এরকম একটা অনুষ্ঠান আছে, সকাল 9টা থেকে একদম রাত্রির 11টা অবধি, আর লাইভ আসি ঠিক এই 7:45 লাইভ শো, সরাসরি। রোজ কথা বলা যায় না, কথা হবে বিকেল 4টের শোটা, যেমন আগামীকাল হবে বিকেল 4টে এবং সন্ধ্যা 7টায়, একদম মন খুলে কথা হবে। আজকে যে হলো না, কালকে একদম ডবল কথা হবে, ঠিক? তাহলে আপনার দুজন রিলেটিভকে বা দুজন বন্ধুকে, দুজন মনের মানুষকে অবশ্যই রেকমেন্ডস করবেন, জানাবেন যে অনুষ্ঠানটা দেখা যায়, অনেক কিছু জানা যায়, জানার শেষ নেই। সব কি আর বইয়ের পাতায় পাওয়া যায়? আমি জানি না আজকের অনুষ্ঠান কেমন লাগলো। আজকের জন্য গুড নাইট।